আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য একটা ভয়ঙ্কর সার্ভাইভাল সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যেখানে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের কারণে আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে সালফিউরিক অ্যাসিড পড়া শুরু হয়েছিল। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটার সাথে সাথে মানুষের চামড়া গলে পুড়ে যাচ্ছিল। তো এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে মানবজাতির কী হয়েছিল সেটা দেখানো হয়েছে আজকের এই গল্পে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাকার আপনারা চাইলে ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতে আমরা একটা ফ্যাক্টরিতে শত শত শ্রমিককে আন্দোলন করতে দেখতে পাই, যারা কিনা ক্যারেন নামের একটা মেয়ের জন্য আন্দোলন করছিল। আসলে কয়েক সপ্তাহ আগে ফ্যাক্টরির ভুলের কারণে ক্যারেনের পা ভেঙে যায়, তাই ফ্যাক্টরির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার জন্য শ্রমিকেরা এই আন্দোলন শুরু করেছিল। আর কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু পুলিশ অফিসার এসে এই আন্দোলন বানচাল করে দেবার চেষ্টা করে। আর তখনই মাইকেল নামের একজন লোক পুলিশের সাথে ভয়ঙ্কর লড়াইয়ে লিপ্ত হয়ে যায়। মাইকেল ছিল ক্যারেনের হাজবেন্ড। সে আজকে তার স্ত্রীর সাথে দেখা করতে এসেছিল, কারণ আগামীকালই ছিল ক্যারেনের পায়ের অপারেশন। তো যথারীতি পরদিন ক্যারেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অপারেশন করার জন্য। মাইকেল তার স্ত্রীকে বিদায় জানিয়ে যখন বসেছিল, তখনই অপরদিকে মাইকেলের মেয়ে সালমাকে দেখানো হয়, যে কিনা তার বোর্ডিং স্কুলে ঘোড়া চালানোর প্র্যাকটিস করছিল। আর সেখানে কয়েকজন ছেলে মেয়ে সালমার বাবার সেই পুলিশের উপরে হামলা করার ভিডিওটা দেখে সালমাকে গালাগালি করছিল। তারা বলছিল যে তার বাবা এমন রাক্ষসে হলে তার মেয়ে না জানি কত খারাপ হবে। এই কথা শুনে রেগে মেগে সালমা সেই ছেলে মেয়েদের উপরে হামলা করে দেয় আর তাদের অনেক মারধর করে। তাই স্কুল থেকে সালমার বাবা মাকে ডেকে পাঠানো হয়। আর এখানে আমরা জানতে পারি যে সালমার মা অ্যানার সাথে তার বাবা মাইকেলের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। আর এখন অ্যানা ডেভিড নামের একজন ছেলেকে বিয়ে করেছিল। তো যাই হোক, অ্যানা এবং ডেভিড স্কুলে চলে আসে আর তারা প্রিন্সিপালের কাছে এইসব ব্যাপারে ক্ষমা চেয়ে নিয়ে সালমাকে সাথে করে নিয়ে বাড়িতে চলে যায়। সালমা বাড়িতে আসলে তার মায়ের সাথে কথোপকথন শুনে আমরা বুঝতে পারি যে অ্যানা আসলে সালমাকে নিজের কাছে রাখতে চাচ্ছিল না। সে সালমাকে বোর্ডিং স্কুলে দিয়ে দিতে চায়। তাই বেচারি সালমা মন খারাপ করে তার বাবা মাইকেলের সাথে দেখা করে, কিন্তু মাইকেলও এখন সালমাকে খুব বেশি টাইম দিতে পারছিল না, কারণ তার বর্তমান স্ত্রী ক্যারেন হাসপাতালে ভর্তি আছে। তাই ক্যারেনের খেয়াল রাখার জন্য হলেও মাইকেলকে তার সাথেই থাকা উচিত। বাবা মায়ের ডিভোর্সের কারণে বেচারি সালমার জীবনটাই এলোমেলো হয়ে গিয়েছিল। তাই সে হতাশ হয়ে যখন টিভি চালু করেছিল, তখনই টিভিতে খবর দেখানো হয় যে পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের কারণে প্রচুর গরম পড়ার সাথে সাথে পৃথিবীর বিভিন্ন স্থানে অ্যাসিড বৃষ্টি শুরু হয়েছিল। তো যাই হোক, পরদিন মাইকেল যখন ফ্যাক্টরিতে কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, তখনই অ্যানা সালমাকে নিয়ে স্কুলে যাচ্ছিল। চারিদিকে ঝুম বৃষ্টির মাঝে যাবার পথে তাদের সামনে থাকা একটা গাড়ি তাদের গাড়িতে আঘাত করে সেখান থেকে পালিয়ে চলে যায়। যাই হোক, এখন রাতের বেলা এই বৃষ্টির কারণে অ্যানার ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। আর সে পানিগুলোকে একটা তোয়ালে দিয়ে মোছার চেষ্টা করলে আমরা দেখতে পাই যে এই পানি এতটাই অ্যাসিডিক হয়ে গিয়েছিল যে তোয়ালে থেকে রীতিমতো ধোঁয়া উঠছিল। আর এখন পরদিন সকালে সালমাদের স্কুল থেকে ঘোড়া চালানো শেখার জন্য তাদেরকে ঘোড়া নিয়ে অনেক দূরের একটা পথ পাড়ি দেবার প্ল্যান করানো হয়। এদিকে বাড়িতে থাকা অ্যানা তার মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে পায় যে আজকে তাদের এলাকাতে অ্যাসিড বৃষ্টি হবার চান্স রয়েছে। তাই সে সাথে সাথে মাইকেলকে ফোন করে এবং বলে যে আমাদেরকে জলদি সালমাকে বাড়িতে নিয়ে আসতে হবে। ও হয়তো ঘোড়া নিয়ে স্কুলের বাইরে রয়েছে। আর হ্যাঁ, সত্যি সালমা তার ঘোড়াটা নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা পার হচ্ছিল, কিন্তু সালমার ঘোড়াটা সে একদমই কন্ট্রোল করতে পারছিল না। তাই তার টিচার সেখানে এসে ঘোড়াটাকে বেঁধে সালমাকে বলে যে তুমি এখানেই অপেক্ষা করো, আমি আবারও ফিরে এসে এই ঘোড়া আর তোমাকে নিয়ে যাব। এদিকে অ্যানা এবং মাইকেল তাদের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছিল তাদের মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু পথিমধ্যেই ট্রাফিক জ্যামে তারা খুব বাজেভাবে আটকা পড়ে যায়। আর তখনই এফএম রেডিওতে বলা হচ্ছিল যে শহরব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে, বৃষ্টির মাঝে কেউ যেন বাড়ির বাইরে না থাকে। এই খবর শুনতে পেয়ে তাদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে,
তাই তারা রাস্তা থেকে নেমে খোলা মাঠের ভেতর দিয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে যেতে থাকে তাদের মেয়েকে বাঁচানোর জন্য। এদিকে সালমা জঙ্গলের ভেতরে অপেক্ষা করতে করতে খেয়াল করে যে তার মাথার উপরে ভয়ঙ্কর কালো মেঘ ঘনিয়ে এসেছে। সে বেচারি প্রচণ্ড ভয় পেয়ে গেলেও কোথাও যেতে পারছিল না। আর কিছুক্ষণের মধ্যে চারপাশে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে থাকে, আর বৃষ্টির প্রত্যেক ফোঁটা পানি যেন সালফিউরিক অ্যাসিডের মতো চারপাশের সব কিছুকে গলিয়ে ফেলছিল। আর তাছাড়াও সালমাকে বাঁচাতে আসতে থাকা তার বাবা মায়ের গাড়িটাও মাঠের ভেতরে আটকা পড়ে যায়। এটা দেখে মাইকেল গাড়ি ছেড়ে দৌড়ে ছুটে যেতে থাকে তার মেয়েকে বাঁচানোর জন্য। আর ততক্ষণে সালমাও দৌড়ে ছুটে আসতে থাকে ঘোড়ার খামারের ভেতরে। আর এক পর্যায়ে বাবা মেয়ে দুজন আর দেখা পেয়ে যায়, আর তারা বৃষ্টি গায়ে লাগার ঠিক আগ মুহূর্তে সেই খামারের ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয়। আর তখনই আমরা দেখতে পাই যে বৃষ্টির পানি যেখানেই পড়ছিল সেই জায়গাটা সম্পূর্ণভাবে গলিয়ে ফেলছিল। তো ততক্ষণে অ্যানা তার গাড়িটা সেই মাঠের ভেতর থেকে তুলে নিয়ে এসেছিল তার প্রাক্তন স্বামী এবং সন্তানকে বাঁচানোর জন্য। তারা কোনো রকমে সেই গাড়িতে চড়ে বাড়িতে যাবার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু পথিমধ্যে তারা আবারও সেই ট্রাফিক জ্যামে আটকা পড়ে যায়। কিন্তু এবার জ্যামের চারপাশে থাকা মানুষগুলো বৃষ্টির পানিতে একদম ছারখার হয়ে যেতে শুরু হয়েছিল। তারা অপেক্ষমান গাড়ির ভেতরে ঢোকার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মানুষগুলোকে বাঁচাতে গেলে তারা নিজেরাই বাঁচতে পারত না। তাই এখানে আমরা বেশ কয়েকজন মানুষকে নির্মমভাবে মারা যেতে দেখতে পাই। এভাবেই প্রচণ্ড কষ্ট নিয়ে ছুটে চলতে চলতে ফাইনালি তারা একটা শপিং মলের আন্ডারগ্রাউন্ডে এসে পৌঁছে যায়, যেখানে চারপাশে মানুষের গলে যাওয়া মৃতদেহ পড়েছিল। শুধু তাই নয়, অ্যাসিড এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের গাড়ির রঙগুলো গলে যাচ্ছিল। এখানে অ্যানা তার বর্তমান হাজব্যান্ড ডেভিডকে ফোন করে, যে কিনা অ্যানাকে বাঁচানোর জন্য তাদেরকে পূর্ব দিকে আসতে বলে। কিন্তু অ্যানা তাকে সামান্য এগিয়ে আসতে বললেও ডেভিড রিস্ক নিতে একদমই রাজি ছিল না। তারা বুঝে যায় যে এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচতে হলে তাদের নিজেদেরই কিছু একটা করতে হবে। তাই তারা কোনো রকমে নিজেদের গাড়িটাকে ঢেকে নিয়ে আবারও বেরিয়ে পড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আর তারা এখন ফ্রান্স থেকে সরাসরি বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কারণ বেলজিয়াম তুলনামূলক নিরাপদ একটা জায়গা ছিল। আর এভাবেই পথ চলতে চলতে তারা সেদিন বর্ডারও ক্রস করে ফেলে। আর কোনো রকমে রাতের বেলা থাকার জন্য তারা সেখানকার একটা পরিত্যক্ত বাড়িতে ঢুকে পড়ে। তো যাই হোক, তারা সবাই প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, কিন্তু এখন বাড়িতে আসা সাপ্লাই পানিগুলো নিরাপদ ছিল না। তাই তারা পানি অ্যাসিডিক কিনা এটা জানার জন্য মাইকেল সেখানে থাকা একটা বিড়ালকে প্রথমে পানি খাওয়ায়। কিন্তু তারপরেও মনের সন্দেহ না যাওয়াতে তারা সামান্য একটু মিনারেল ওয়াটার খুঁজে পায়, যেটা খেয়েই আজকের রাত পার করে দেবার সিদ্ধান্ত নেয় তারা। আর সেই পরিত্যক্ত বাড়িতে থাকা সামান্য কিছু খাবার খেয়ে তারা যখন ঘুমিয়ে পড়েছিল, তখনই সালমা চারপাশে সেই বিড়ালটাকে দেখতে না পেয়ে বিড়ালটাকে খুঁজতে চলে যায়। আর তখনই সালমা দেখতে পায় অ্যাসিডিক পানি খেয়ে বিড়ালটা খুব বাজেভাবে সেখানে মারা গিয়েছিল, অর্থাৎ তাদের খাওয়ার জন্য পর্যাপ্ত নিরাপদ পানিও ছিল না। বেচারি সালমা এইসব কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে কোনো রকমে তার মায়ের বুকের ভেতরে এসে আজকের রাতটা কাটিয়ে দেয়। আর এখন পরদিন সকালে তারা তিনজন সহ এই এলাকার আরও শত শত মানুষ নিজেদের শেষ সম্বলটুকু নিয়ে ফ্রান্স ছেড়ে বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর এভাবে বেশ খানিকটা পথ পাড়ি দেবার পরে তাদের সামনে একটা ব্রিজ এসে পড়ে, যে ব্রিজটা পার হবার আগে সেখানে শত শত মানুষের ভিড় জমে যায়। আর এই ব্রিজের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকার কারণে ব্রিজের সামনে পুলিশ অফিসারেরা কিছু মানুষকে এগিয়ে যেতে দিলেও বাকি সবাইকে সেখানে আটকে দেয়, কারণ অলরেডি এই ব্রিজটা ধ্বংসপ্রায় হয়ে গিয়েছিল। তো এই ব্রিজের সামনে ঠেলাঠেলির কারণে অ্যানা তার স্বামী সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু অ্যানা যখন বাকি লোকজনের সাথে এগিয়ে যাচ্ছিল, তখনই এই বিশাল ব্রিজটা ধসে পড়ে যেতে থাকে। আর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে চারিদিকে ছোটাছুটি শুরু হয়ে যায়, আর ভয়ঙ্কর ক্যাওসের মধ্যে পড়ে অ্যানা ব্রিজের রেলিং ভেঙে নদীর পানিতে পড়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত নদীর পানি সম্পূর্ণভাবে পিরানহা সলিউশনে পরিণত হয়ে গিয়েছিল, যার কারণে পানিতে পড়ার সাথে সাথে অ্যানার শরীরের চামড়া মাংস সব কিছুই পুড়ে গলে খসে পড়তে থাকে।
সালমা নিজের মায়ের এমন খারাপ অবস্থা দেখে তাকে বাঁচানোর জন্য ছুটে চলে যায়, কিন্তু এমন ভয়ঙ্কর অ্যাসিডিক পানির ভেতরে পড়ে গেলে বেঁচে থাকার আসলে কোনো রাস্তায় থাকে না। তাই মাইকেল আর সালমার সামনেই অ্যানা নির্মমভাবে পৌঁছে গলে সেখানে মৃত্যুবরণ করে। আর এখানেই মূলত সালমা রিয়েলাইজ করতে পারে যে তার মা তাকে কত বেশি ভালোবাসত। মাইকেল কোনো রকমে তার মেয়েকে শান্ত করে নিরাপদ একটা আর্মি ক্যাম্পে গিয়ে অপেক্ষা করতে থাকে। আর তখনই ক্যারেন মাইকেলকে ফোন করে। মাইকেল তাকে জানায় যে অ্যানা অলরেডি মারা গেছে আর তারা এখন আপাতত নিরাপদ জায়গার সন্ধানে রীতিমতো মৃত্যুর সাথে যুদ্ধ করে চলেছে। আর তাছাড়াও ক্যারেনকেও নাকি তার হাসপাতাল থেকে অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। এইসব কিছু শুনে মাইকেল প্রচণ্ড টেনশনে পড়ে যায়। সে এখন নিজের স্ত্রীর কাছে যাবে নাকি নিজের সন্তানকে বাঁচাবে। মাইকেল সিদ্ধান্ত নেয় যে সে আগে তার মেয়েকে নিরাপদ জায়গাতে রেখে আসবে, তারপর সে তার স্ত্রীর কাছে যাবে। তো যথারীতি তারা এখন আর্মিদের সহযোগিতায় একটা ট্রাকে করে বেলজিয়ামের নিরাপদ জায়গাতে যেতে থাকে। আর এভাবেই যেতে যেতে এখন তাদের পায়ে হেঁটে একটা বনাঞ্চল পার হতে হতো। যথারীতি তারা সবাই এই একটা পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। আর তখনই তাদের মাথার উপরে ভয়ঙ্কর কালো মেঘ ঘনিয়ে আসতে থাকে। আর সাথে সাথে চারিদিকে ভয়ঙ্কর ছোটাছুটি শুরু হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর অ্যাসিডিক বৃষ্টি শুরু হবার কারণে তাদের সাথে থাকা শত শত মানুষ সেখানেই মারা যায়। কিন্তু সৌভাগ্যবশত মাইকেল তার মেয়েকে নিয়ে নিরাপদে একটা টানেলের ভেতরে আশ্রয় নিতে সক্ষম হয়। বাবা মেয়ে কোনো রকমে টানেলের ভেতরে বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করে এবং তারপর তারা টানেলের অপর পাশ দিয়ে বেরোতেই সেখানে বেশ কয়েকটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। সেই বাড়িগুলোতে অনেক ডাকাডাকি করলেও কোনো সাহায্য না পেয়ে ক্লান্ত মাইকেল সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর বেচারি সালমা তার বাবাকে বাঁচানোর জন্য যখন চিৎকার করছিল, তখনই পাশের একটা পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে একজন মহিলা তাদেরকে সাহায্য করে নিজের ঘরে আশ্রয় দেয়। মহিলাটা এখানে তার ছোট্ট একটা বাচ্চা ছেলেকে নিয়ে বসবাস করছিল। আসলে তার স্বামী এই অ্যাসিড বৃষ্টির কারণে অনেক আগেই মারা গিয়েছিল। এমন বিপদের সময় মহিলাটা মাইকেল এবং তার মেয়েকে পেয়ে যেন একটা ভরসার হাত পেয়েছিল। তাই তারা সেদিন রাতে এই বাড়িতে অবস্থান করে। আর রাতের বেলা তারা জানতে পারে যে এই মহিলার বাচ্চা ছেলেটার আসলে কিডনি নষ্ট হয়ে গেছে, তাই তাকে প্রতিনিয়তই ডায়ালাইসিস করতে হয়। আর এই কারণে মহিলাটা চাইলেও এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছিল না। আসলে মায়েদের ভালোবাসা এমনটাই হয়। তো যাই হোক, সেদিন রাতে মহিলাটা তার বাচ্চা ছেলের সাথে ডায়ালাইসিস করিয়ে একসাথে ঘুমিয়ে পড়ে। আর মাইকেল তার মেয়েকে নিয়ে এই মহিলার বাড়ির বেসমেন্টে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। কিন্তু সেদিন রাতেও বাইরে ভয়ঙ্কর অ্যাসিড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর ধীরে ধীরে অ্যাসিডের তীব্রতা যেন বেড়েই চলেছিল। এই অ্যাসিডের কারণে পরিত্যক্ত এই বাড়িটার ছাদ ক্ষয় হয়ে পানি ধীরে ধীরে ঘরের ভেতরে আসতে থাকে। সব কিছু গলে পুড়ে গিয়ে যখন চারপাশে গন্ধ ছড়িয়ে পড়েছিল, তখনই মাইকেলের ঘুম ভেঙে যায়। সে চারপাশের পরিস্থিতি দেখে বুঝতে পারে যে এই ঘর খুব বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। তাদের খুব দ্রুত এখান থেকে পালাতে হবে। তারা সেই মহিলাটাকে ঘুম থেকে জাগিয়ে তাদের সাথে নিয়ে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু মহিলাটা তার ছেলেকে নিয়ে একটা কাচের ঘরের ভেতরে থাকার কারণে তারা যতই চিৎকার করুক না কেন, মহিলাটা তাদের কোনো কথাই শুনতে পারে না। এই সব কিছু দেখে মাইকেল তার মেয়েকে ধরে বুঝাতে থাকে যে এখন আর তাদের করার কিছুই নেই, আমাদের নিজেদেরকে বাঁচতে হবে। তাই তারা বাবা মেয়ে দ্রুত এই মহিলার বাড়ির গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে এই এলাকা ছেড়ে পালিয়ে যেতে থাকে। আর এই সব কিছু দেখে সালমা জোরে জোরে কান্না করতে থাকে, কারণ সে বুঝে যায় যে বাড়ির ভেতরে থাকা মা এবং ছেলে দুজনেই হয়তো এতক্ষণে নির্মম একটা মৃত্যুর স্বাদ পেয়েছে। মাইকেল তার মেয়েকে শান্ত করিয়ে নিয়ে যখন এগিয়ে যাচ্ছিল, তখনই চারপাশের ধোঁয়ার কারণে সে কিছুই দেখতে পারছিল না। আর এভাবেই চলতে চলতে তারা অন্ধকার একটা ফাঁকা মাঠের ভেতরে পৌঁছে যায়, যেখানে বৃষ্টির কারণে সারা মাঠ কাদা হয়ে গিয়েছিল বলে তাদের গাড়িটা সেখানে খুব বাজেভাবে আটকে যায়। আর এটা দেখে সালমা তার বাবার উপরে প্রচণ্ড রাগারাগি করতে থাকে আর বলতে থাকে যে তুমি চাইলেই ওই মা ছেলেকে বাঁচাতে পারতে, তুমি একটা স্বার্থপর মানুষ বাবা। এই সব কথা শুনে মাইকেল রেগে মেগে গাড়ির ভেতর থেকে বেরিয়ে গিয়ে
বাইরে বসে থাকে। আর তখনই মাইকেল খেয়াল করে যে এই মাঠের চারপাশে অ্যাসিডিক পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, শহরের ভেতরে জমে থাকা অ্যাসিডগুলো এই মাঠের ভেতরেই ফেলা হচ্ছিল। তাই সে দ্রুত গাড়ির কাছে ফিরে আসলে দেখতে পায় যে ততক্ষণে তার মেয়ে সালমা তার উপরে রাগ করে গাড়ি থেকে বেরিয়ে গেছে। কিন্তু গাড়ি থেকে বেরোনোর সাথে সাথে সালমা বুঝতে পারে যে সে ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে পড়ে গেছে, কারণ তার চারপাশে শুধুই অ্যাসিড ছিল। সে কোথাও পা রাখতে পারছিল না। একদিকে মাইকেল তার মেয়েকে চিৎকার করে ডাকতে থাকে, আর অপরদিকে সালমা বাঁচার জন্য একটা উঁচু বিদ্যুতের খুঁটিতে উঠে গিয়ে চিৎকার করে তার বাবার নাম ধরে ডাকতে থাকে। মাইকেল গাড়িটা নিয়ে তার মেয়েকে বাঁচাতে যাবার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই গাড়িটা বের করতে পারছিল না। তাই সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই অ্যাসিডের ভেতরে নিজের পা পুড়িয়ে তার মেয়েকে বাঁচানোর জন্য চলে যায়। আর মাইকেল নিজের পা সম্পূর্ণভাবে পুড়িয়ে গলিয়ে হলেও তার মেয়েকে কাঁধে তুলে নিয়ে চলে আসে তাদের গাড়ির কাছে। আর এভাবেই সারাটা রাত তারা গাড়ির উপরেই কাটিয়ে দেয়। আর ততক্ষণে মাইকেলের পায়ের চামড়া পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। কিন্তু সৌভাগ্যবশত পরদিন সকালে আর্মির লোকজনেরা সেখানে আসলে তারা বাবা মেয়েকে উদ্ধার করে নিয়ে একটা নিরাপদ ক্যাম্পে স্থানান্তর করে দেয়। আর ফাইনালি সালমা তার অসুস্থ বাবার বুকেই সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। আর এই গল্পটা মূলত আমাদেরকে এটাই বোঝায় যে আসলে এখনও সময় আছে, বেশি বেশি সবাই গাছ লাগান, নয়তো এমন পরিস্থিতি কিন্তু আমাদের লাইফ টাইমেও ঘটে যেতে পারে, আমরাও এইসব দেখতে পারি। যাই হোক, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।